আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরোটা সময় তোমাদের সাথেই আছি আমি ফারি আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নতুন বছরে 1 মাস পেরোলেও এখনো বই পায়নি শিক্ষার্থীরা। পারিবারিক অসচ্ছলতার কারণে অস্বাস্থ্যকর পরিবেশের ঝুঁকিতে বেড়ে উঠছে শিশুরা। এটিএন বাংলার করা বিশেষ প্রতিবেদনের ফলে বিরল রোগের চিকিৎসা হচ্ছে এক শিশুর। এবারে বিস্তারিত। সকল শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন বই পাবার আগ্রহের কোনো কমতি থাকে না, কিন্তু ঢাকার অদূরের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এখনও নতুন বইয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি। এতে অনেকটা অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ সকলে। বই পেতে আরও দেরি হলে শিক্ষার্থীরা অনেকটা পড়াশোনা থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরা রিপোর্টে। 2025 শিক্ষাবর্ষে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবে রাজধানী ঢাকাতে প্রাথমিক স্তরে কয়েকটি বই পেলেও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছে পৌঁছায়নি একটিও। নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ নিতে না পেরে অনেকেই দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের মতে যথাসময়ে বই হাতে না পাওয়ায় পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। আমি একটিও বই পাইনি, কিন্তু ওই ডাউনলোড করেছি সেটাতে কয়েকটা 3-4টা বই পেয়েছি। আমাদের পড়াচ্ছে, আমরা সেগুলো খাতায় তুলে নিয়ে যাই বাসায়, সেগুলো পড়া কমপ্লিট করে স্যার দিয়ে এনে দিচ্ছি। আপাতত একটিও না, জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখনও আমরা একটি বই পাইনি। পরীক্ষা তো হবেই, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ওই পড়াশোনার দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। এই স্যার ম্যামরা অনেকেই বলছে অনলাইন থেকে প্রিন্ট করে নিতে, টাকার জন্য অনেকের সমস্যাই হচ্ছে। এর জন্য আমরা চাই নতুন সরকার যাতে বইটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অভিভাবকেরা মনে করছেন বই না থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ কমছে শিশুদের। ও একটা বইও পায় নাই, 5-এর যে বইগুলো ওগুলো এখন একটা আমাদের হাতে আসে নাই। কিভাবে আর কি পড়াশোনাটা করা চালাচ্ছে? এখন কিভাবে ও লেখাপড়া চালাচ্ছে, টিচাররা 2-একটা অঙ্ক শিক্ষা দিচ্ছে, ওইগুলাই ওরা পড়তেছে, কিন্তু ওইগুলো ওইভাবে হচ্ছে না ওদের। অর্থনৈতিক সামর্থ্য কথা বিবেচনা করলে দেখা যাবে যে অনেক পরিবার বা অনেক অভিভাবক অসচেতন আছে, তাদের এরকম সামর্থ্য নেই বা এবিলিটি নেই একটা মোবাইল ফোন, স্মার্টফোন ইউজ করে অনলাইন কপি বের করবে, এরকম কোনো সামর্থ্য নেই। আমি মনে করি আসলে শিক্ষার জন্য সরাসরি বইটাই সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষকরা বলছেন সকলের কাছে বই না থাকায় সম্পূর্ণভাবে ক্লাসে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। বই ছাড়া তো আমাদের একটু প্রবলেম হয়, বাচ্চাদের হাতে যেহেতু বই নাই। তারপর আমরা চেষ্টা করতেছি পিডিএফ থেকে বইগুলো একটু দেখে ওইগুলো এসে বোর্ডে লিখে বাচ্চাদের প্র্যাকটিস করানোর। তো কিছু বাচ্চা একটু মনোযোগী হয়, কিছু লিখে নেয়, আবার কিছু লেখে না, বলে ম্যাডাম আমার বই নাই, খাতা নাই, স্কুলে আসা অনীহা প্রকাশ করে। সমস্যা এটা, ওদের বাড়ির কাজগুলো আমরা উঠাই নিতে পারতেছি না। আমরা ক্লাসে একটা দেখালাম, কিন্তু ওরা বাসাতে প্র্যাকটিস করে না, এজন্য ওরা একটা পিছিয়ে যাচ্ছে। 3টি শ্রেণীর বই আমরা পেয়েছি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর বই। এবং যে বইগুলো পাই নাই সেগুলো হলো ক্লাস 4 এবং 5, আর হলো প্রাক প্রাথমিক শ্রেণী। অনেকে যারা শিক্ষিত সচেতন তারা হয়তোবা ডাউনলোড করে পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে, কিন্তু যারা ওইভাবে সচেতন না, লেখাপড়া বা সামর্থ্য নাই, তারা ওইভাবে কাজ করতে পারে না। তা আমরা যেভাবে হোমওয়ার্কগুলো দিচ্ছি, এই হোমওয়ার্ক করে আনছে বা শিক্ষকরা যেভাবে নির্দেশনা দিচ্ছে, ওদের এখন বই নাই, তারপরে যেভাবে ক্লাস পরিচালনা করা যায়, যেভাবে কার্যক্রম করলে শিক্ষার্থীর জন্য সহায়ক হয়, ওইভাবে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি এবং ওরা ওইভাবে ফিডব্যাক দিচ্ছে আর কি। সকলের দাবি অতি শীঘ্রই যেন সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হোক। নতুন বছরের প্রথম 1 মাস ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো না গেলে ধীরে ধীরে স্কুল বিমুখ হবে অসংখ্য শিশুরা, এমনটাই মনে করছেন অভিভাবক সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলে। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, সাভার। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করছে শহরাঞ্চলের বস্তির শিশুরা। নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় নানা রোগে আক্রান্ত হচ্ছে এই শিশুরা। পারিবারিক অসচ্ছলতার কারণে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত থাকছে তারা। বিস্তারিত দেখুন রওশন আমির রুহির প্রতিবেদনে।
শিশুদের বেড়ে ওঠার জন্য খাদ্য ও পুষ্টির পাশাপাশি দরকার একটি স্বাস্থ্যকর পরিবেশ ও বাসস্থান। তবে বস্তিতে বসবাসরত দরিদ্র পরিবারের শিশুরা কি সুযোগগুলো পাচ্ছে? নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, না আছে স্বাস্থ্যকর পরিবেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী ঢাকা শহরে বসবাসরত 2 কোটি মানুষের 35% বস্তিতে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিনিয়ত জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে পরিবারের আর্থিক দুরবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। তোমরা যে ময়লা পরিবেশের মধ্যে খেলছো, তোমাদের অসুখ করে না? কোন কোন অসুখগুলো তোমাদের বেশি হয়? জ্বর, ঠান্ডা, কাশি। আচ্ছা, শরীর খারাপ হলে ডাক্তার দেখাও? জি। শিশু হাসপাতালে গেলে মনে করেন একটা টিকিট কিনে মনে করেন ডাক্তার দেয়, মনে করেন ওষুধ দেয় না, ওষুধ আমাকে বাইরে থেকে কিনে লইতে হয়। সবাই কি একটা বাথরুম ইউজ করে নাকি সবাই একটা করি? তো এটা ময়লা হয় না? ময়লা হয়, আমরা সপ্তাহে ধুই। মনে করেন একটা বাথরুম আছে, মনে করেন এই জায়গায় মনে করেন 20-25টা রুমের লোক যেখানে একটা ভিতরে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের এক গবেষণায় দেখা গেছে, বস্তির শিশুরা নিয়মিত যে খাবার খায় তার 86% বহু ধরনের ছত্রাক থাকে, যার কারণে শিশুরা প্রতিনিয়ত ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়। প্রথম কথা হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু একটু নেগলেক্টেড, তাই না? তাদের প্রতি এরা নিজেরাই বাইরে থাকে, ফ্যামিলি অত কেয়ারও নেয় না, হয়তো ফ্যামিলি মেম্বাররা কাজ করতে যায়, কাজেই প্রাথমিকভাবে দেখা যায় যে এদের চিকিৎসাটা হয় না। এবং যখন এই কিছু কিছু রোগ আছে, ঠান্ডা, কাশি, এগুলো কিন্তু নিজে নিজে কয়েকদিন পরে ভালো হয়ে যায়, কিন্তু যে মারাত্মক রোগগুলো সেইগুলো নিয়ে এরা খুব খারাপ অবস্থায় তখন হাসপাতালে আসে। কিন্তু প্রাথমিকভাবে যদি তারা কিছু পদক্ষেপ নিত তাহলে কিন্তু এটা মারাত্মক হতো না। কাজেই এরা অত বেশি যেটা কেয়ার সিকিং বলি, যে হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ এটা নেওয়া এদের পক্ষে সাধারণত সম্ভব হয় না। স্বাস্থ্যসেবা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, তবে দারিদ্র্যের কবলে পড়ে বস্তি শিশুরা এই সুযোগ থেকে বঞ্চিত থাকছে। বস্তিতে তাদের জন্য ক্যাম্প স্থাপন করা দরকার, তাদের স্বাস্থ্য জ্ঞান সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার। শুধু তাদেরকেই না, তাদের বাবা মাকেও জানা দরকার, কারণ সারাদিন কর্মজীবী বাবা মা বাসার বাইরে থাকে, এই বাচ্চাগুলো অবহেলা অযত্নে বেড়ে ওঠে। সুতরাং তাদের স্বাস্থ্যজ্ঞান না থাকার কারণে তারা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং এগুলো দেখার সুযোগ অবশ্যই রয়েছে। এগুলো যদি ক্যাম্প ভিত্তিক করা হতো, বস্তি ভিত্তিক করা হতো, তাহলে আমরা এটা ডিসেন্ট্রালাইজ করতে পারলে এটা বাচ্চারা উপকৃত হতো। বিশেষজ্ঞদের মতে সমাজে বিত্তমানদের সহযোগিতা, সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ প্রয়োজন এ সকল শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শহরাঞ্চলের বস্তিগুলো দরিদ্র পরিবারের এ সকল শিশুরা। থাকা খাওয়ার পাশাপাশি চিকিৎসারও ঘাটতি রয়েছে তাদের। সমাজে বিত্তমানদের সহযোগিতা, সামাজিক সচেতনতা ও পারিপার্শ্বিক উন্নয়নই পারে এ সকল শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রওশন আমিন রুহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্লেক্সিফোম নিউরোফিব্রোমাটা নামের রোগে আক্রান্ত বাংলাদেশে 4 বছর বয়সী এক শিশু। দরিদ্র শিশুটির পরিবার বিগত কয়েক বছর ধরে রোগটির চিকিৎসা করানোর চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি, বরং রোগটি আরও বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর দিকে ধাবিত করছে। কিন্তু ATN বাংলার করা বিশেষ প্রতিবেদনে শিশুটির উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে এখন। শিশুটির বিরল রোগ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরার করা আরও একটি রিপোর্ট। একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য চোখগুলো যেন ছলছল করছে এই শিশুটির। নাম মরিয়ম, বয়স মাত্র 4 বছর। মায়ের গর্ভ থেকে প্লেক্সিফোম নিউরোফিব্রোমাটা নামে এক বিরল রোগ নিয়ে জন্মায় সে। জীবনের 4টি বছর শরীরে বাড়তি বোঝা আর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা নিয়ে এই শিশুটি প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দরিদ্র মা বাবা সন্তানের চিকিৎসার খরচ বহন করতে করতে নিঃস্ব হয়ে গেছে অনেক আগেই। কি কষ্ট হয় বলো? শোনো, কষ্ট হয় বলো। রাতে ঘুমাতে পারো না? ঘুম আসে না? অনেক কষ্ট হয় তোমার না? কত বছর বয়স থেকে? এটা জন্ম নিয়ে আসছি মার গর্ভে থেকে। তখন ছোট ছিল, পাতলা ছিল, এখন দিনে দিনে ফুলতাছে। এই যে গায়ে যে আরো অসংখ্য দাগ দেখতে পাচ্ছি, গামাসির মতন ছিল, এখন দিনে দিনে ওই একটু হালকা হালকা বড় হয়েছে। পিছনে লাগাটা এটা বেশি অঙ্কে ফুলে যাইতেছে, দৈনিক ফুলে। এতে সমস্যা কি কি হচ্ছে? সমস্যা এই যে চুলকায়, নিজের হাতে চুলকায়, নিজের শরীর থেকে মাংস রক্ত বের করে ফেলে। আমি যখন কাছে না থাকি তখন এগুলা করে সে।
ওকে কি ডাক্তার দেখিয়েছিলেন? জি জি, ঢাকা মেডিকেলে যে পিজিতে দেখাইতেছে ওরা 8 মাস থেকে। ডাক্তার কি বলছে? ডাক্তাররা বলছে গত বছর লেগে গেছে, তারা বলতেছে যে আমরা সার্জারি নিলে জ্ঞান ফিরাতে পারবো না। আচ্ছা দেখা যাক অন্য কোনো ডাক্তাররা কি কোনো মেডিসিন দিতে পারে নাকি, তোমরা সময় করে নিয়ে চলে আসবা। আচ্ছা, বাইরে মানে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে হয়তো এটা কেটে ফেলতে পারবে এবং অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, একজন সার্জারি ডাক্তার বলছে যে এটা তো বড় অঙ্কে ফুলে গেছে, তো আমরা এখন কি করতে পারি, ওই জায়গায় নিয়ে যাও, এই 105-এ নিয়ে যাও, ওরা বলতে পারবে যে কি করা যায়। কিন্তু বেশিরভাগ সম্ভাবনা ওরা দেশের বাইরে নিলেই খুব ভালো হয়। সংসারে যা কিছু ছিল সবই ওর জন্য বিক্রি করে, চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে কিছুই নাই আমার। এখন আমি ঢাকা আসছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরি ওরে লই, আমি কি করব, ওরা তো জীবনটা আমার বাঁচাইতে হইব। তখন আমি চিকিৎসা করতে করতে ভাই রাস্তার বকির হন নাই কিছু। আমি বাচ্চা লাগে নেত্রকোনা থেকে ঢাকা মাইমাসিং সব জায়গায় ডাক্তার দেয় আসছি। বাবা মা যখন পুরোপুরি হাল ছেড়ে দেয়, ঠিক তখনই এটিএন বাংলার বিশেষ প্রতিনিধির নজরে আসে মরিয়ম। মরিয়মের এই বিরল রোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বেশ আলোচনায় আসে শিশুটির ঘটনা, যার মধ্যে অনেকেই নিষ্পাপ এই শিশুটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবীর নজরে আসার পরপরই মরিয়মের জন্য দেশের 25 জন বিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠন করা হয় একটি মেডিকেল টিম। মরিয়মকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানালেন এটিএন বাংলার প্রতিনিধি আলী আসগর ইমন। আসলে এই 4 বছরের ছোট্ট শিশু মরিয়মকে আমরা যখন খুঁজে পাই, তখন দেখলাম যে তার শরীরের মধ্যে মানে বিশাল আকৃতির একটা দানবের মতো কিছু একটা। আমি তার শরীরে হাত দিয়ে দেখলাম যে সে ভিতরে তীব্র ব্যথা অনুভব করছে। একই সাথে আমার গা যেমন শিরশির করে ওঠে, তেমনি আমার নিজের মধ্যে একটা মায়া অনুভব করলাম যে এত ছোট্ট একটা শিশু অথচ কি বিরল একটা রোগ বহন করে বেড়াচ্ছে। আমি সাথে সাথে এটি নিয়ে একটা নিউজ প্রচার করি এটিএন বাংলাতে, আর এই নিউজ প্রচারের পরপরই দেশ বিদেশে ব্যাপক আলোড়ন হয়। আমার এই রিপোর্টটি বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নিজে দেখেছেন এবং তিনি সাথে সাথে বাচ্চাটির খোঁজ খবর নিয়েছেন। তিনি অল্প সময়ের মধ্যে 25 সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করে দিয়েছেন এবং সেই মেডিকেল বোর্ড অলরেডি বাচ্চাটিকে আইসিইউতে রেখে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন এবং কিভাবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় তার ব্যবস্থা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। আমরা চেষ্টা করছি যে বাচ্চাটিকে যদি এইখানে কিংবা বাংলাদেশে ট্রিটমেন্ট করা না যায়, তাহলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। শিশুটির উন্নত চিকিৎসার মাধ্যম হতে পেরে গর্বিত এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। একটা ছোট্ট শিশুর মারাত্মক অসুখ হয়েছে, মরণ ব্যাধি, যেটা তাকে গ্রাস করছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে সে বাঁচার কোনো পরিত্রাণ পাচ্ছে না। সেই আবেদনটা আমাদের একজন রিপোর্টার করেছিলেন ইমন নামে, এবং তার এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে ব্যাপক সাড়া পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই রিপোর্টটি প্রচার হওয়ার পরে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের একটি মহতি কাজের জন্য, এবং এটিএন বাংলা এই ধরনের উদ্যোগের সাথে সবসময় আছে এবং থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এটিএন বাংলা বরাবরই দেশের সকল স্তরের মানুষের কথা তুলে ধরে আসছে 2 যুগেরও বেশি সময় ধরে। এবারেও ঘটেনি তার ব্যতিক্রম কিছু। সৈয়দা আজহামিদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত শনিবার পালিত হলো রেসিডেন্সিয়াল মডেল কলেজের 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান গণ্যমান্য ব্যক্তিবর্গরা। নানা ধরনের প্রদর্শনীতে মুখরিত ছিল পুরো আয়োজন। বিস্তারিত জামিল হাসান শান্তর প্রতিবেদনে। প্রতি বছরের মতো এবছরও গত 19 জানুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয় 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গত 25 জানুয়ারি ছিল এর সমাপনী অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে নানান সাজসজ্জার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান জনাব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন কলেজের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী লায়না শবনম। প্রধান অতিথি জানান, অধ্যয়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীর চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমগুলোর প্রতিও হতে হবে মনোযোগী। যে কোনো শিক্ষার্থীর জন্য শিক্ষার পাশাপাশি এ ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস
তাদেরকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। যেহেতু আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, আর বিশেষ করে ঢাকা শহরে এখানে যেহেতু অনেক বেশি ছাত্রছাত্রী এবং তাদের জন্য সব জায়গায় এরকম সুপরিসর স্কুল নেই, কিন্তু স্কুল থাকাটাও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ইনডোর গেমস যেগুলি আছে, স্কুলগুলি তাদের ইনডোর গেমসের ব্যবস্থা রাখতে পারে এবং আউটডোর গেমস হিসেবে অন্য যে সমস্ত প্রতিষ্ঠানে মাঠ আছে সেগুলির সুযোগ সুবিধা গ্রহণ করে তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারে। কলেজের অধ্যক্ষ বলেন, প্রত্যেক বছর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই আয়োজন করা হয়। খেলাধুলা শিক্ষা পাঠ্যক্রমের একটা প্রধানতম অংশ। একাডেমিক কারিকুলামের পাশাপাশি আমরা যে সহ পাঠ্যক্রমিক ব্যবস্থাগুলো চালু রেখেছি তার ভেতরে খেলাধুলা অন্যতম। তো আমরা সেইটাই আজকে আপনার সমাপনী অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল নানা ধরনের ইভেন্ট, বিভিন্ন দল থেকে বিজয়ীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রায় গৃহপালিত প্রাণী যেমন কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয় শিশু কিশোররা পরবর্তীতে, যার কারণে স্ক্যাবিসের মতন ভয়াবহ প্রাণঘাতী রোগ হতে পারে। এর থেকে প্রতিকারের জন্য পোষা প্রাণীকে কয়েক মাস পর পর টিকা দেওয়াতে হবে এবং প্রাণীর দ্বারা আক্রমণের শিকার হলে শিশুকে দ্রুততম সময়ে টিকা নিতে হবে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। নিজ বাসায় গৃহপালিত প্রাণী পালন করা অনেকেরই শখের কাজ, যার প্রতি শিশু কিশোরদের আগ্রহ অনেকটাই বেশি। তবে কখনো কখনো এই শখই যেন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ সকল প্রাণী প্রায়ই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আক্রমণ করে বসে। মহাখালীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র এটি। গৃহপালিত প্রাণীদের দ্বারা আক্রমণের শিকার হয়ে টিকা নিতে প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছে শিশু কিশোররা। আমার ছেলে কুত্তারে ধরছে, তারপর কামড় দিচ্ছে কালকে। হ্যাঁ, হালকা রক্ত বাড়িস। ওই বিলের কাছে গেছে, বিলেট একটু হাসর দিছে আঙ্গুলে। তো মহিলার কাছে আমরা বলছি যে বিলেটা যে আপনি হাসল দিল, এটা কোনো সমস্যা হবে? কয় আমার বিলেটা ভ্যাকসিন দেওয়া, আমার মনে হয় সমস্যা হইব না। তারপরে আমরা সন্দেহ করে হাসপাতালে আসলাম। কুকুরে বাবুসে এই 4-5 দিন আগে। আসলে ও তো বিড়াল একটা পালে, তো বিড়ালে কামড় দিয়েছে ঠোঁটের মধ্যে আর কি। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল প্রাণীর দ্বারা আক্রমণের শিকার হলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুততর সময়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে, অন্যথায় মারাত্মক ঝুঁকি দেখা দিতে পারে। বাইট যদি হয়, ওই জায়গাটা প্রথম কাজ হচ্ছে ওই জায়গাটা অ্যাটলিস্ট 15 মিনিট সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা। এখন যেটা ট্রেন্ড আছে যে অনেকে বাসায় দেখা যায় যে কুকুর পালেন বা বিড়াল পালছেন বা বিভিন্ন পশু পাখি পালেন। তো র্যাবিসটা সাধারণত ওই ধরনের পশু থেকেই হয় যারা হচ্ছে মাংসাশী প্রাণী বলে, বা যাদের আপনার ক্যানাইন টিথ আছে, যেমন কুকুরের, বিড়ালের, শিয়াল, ফক্স, মঙ্গজ। আমাদের দেশে বাদুড় নেই, বাইরের দেশে বাদুড়কেও বলা হয়। তো এই ধরনের প্রাণী যারা পালবে তাদেরকে অবশ্যই এই প্রাণীগুলোকে ভ্যাকসিন দিতে হবে। জলাতঙ্ক তো আগে যেটা ছিল এখন তো অনেক কমে গেছে, যেমন বছরে এখন অ্যারাউন্ড 50-এর মতো রোগী পাওয়া যায় আর কি পুরো বাংলাদেশে। তো সেটা তো আগে অনেক বেশি ছিল। আর যেটা হয়েছে যে এখন মানুষ অনেক অ্যাওয়ার হয়েছে, কামড় দিলে সাধারণত দেখা যায় যে ওরা ভ্যাকসিন নিতে আসে আমাদের হাসপাতালে। যেমন আমাদের এই হাসপাতালেই প্রতিদিন আমরা 300 থেকে 400 রোগীকে ভ্যাকসিন দিচ্ছি। গৃহপালিত প্রাণীদেরকে অবশ্যই স্ক্যাবিস বিরোধী টিকা প্রদান করতে হবে, কেননা এই রোগে আক্রান্ত প্রাণী শিশুকে কামড় দিলে মৃত্যু প্রায় নিশ্চিত। আপনাকে বাইট করেছে, আপনার ব্লিডিং হয়েছে বা স্ক্র্যাচ হয়েছে, কিন্তু আপনি ভ্যাকসিনটা নেননি, তাহলে তো একটা রিস্ক থেকেই যাবে, একটা রিস্ক থেকে যাবে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে শিশুদের মৃত্যু ঝুঁকি রয়েছে কিনা? এই রোগ যদি হয়ে যায় তাহলে এই রোগে সাধারণত 100% রোগীরাই মারা যায়। পৃথিবীতে খুব কম রোগী আছে যে এই রোগের পরে বেঁচে গেছে, কিন্তু যারা বেঁচে গেছে তারা আসলে ফাংশনালি অ্যাক্টিভ থাকে না, তারা বার্ডেন হয়েই ফ্যামিলিতে থাকে। কোনো চিকিৎসা কি এখনো না? এটা খুবই আশ্চর্যজনক যে খ্রিস্টপূর্বের একটা রোগ, এই রোগটা কিন্তু শত শত বছর আগের, কিন্তু এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা এখন পর্যন্ত আসেনি। কিন্তু এই রোগ যাতে না হয় সেটা চিকিৎসা কিন্তু আছে, প্রিভেনশনটা কিন্তু আছে। এছাড়াও এ সকল প্রাণীর পশম থেকে শিশুরা নানা ধরনের শ্বাসজনিত রোগে আক্রান্ত হতে পারে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
গত ২৬শে জানুয়ারি মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হয় MGBS-ELC ইন্ট্রা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার ফুড ব্লগিং খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিম। অনুষ্ঠানে মোট ৯টি সেগমেন্টে এককভাবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রথমবারের মতন এরকম বড় অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজকরা। আর্ট কম্পিটিশন ঢাকাস্থ নেপাল দূতাবাস ও বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে গত ২৪ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত গণশ্যাম ভান্ডারী। রাষ্ট্রদূত বলেন, এ প্রতিযোগিতা আয়োজন বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বহন করে। অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ লতিফা সিওয়াল, ডিফেন্ট অ্যাটাচি কর্নেল অ্যাঞ্জল খেসার খতি, বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি মশিউর আহমেদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুটু উপস্থিত ছিলেন। রাস্তাঘাটে অস্বাস্থ্যকর ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি সকলের প্রিয়, কিন্তু এই খাবারগুলো কতটা স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় তা নিয়ে ভাবেন না কেউ। বিশেষজ্ঞরা বলছেন, খেতে মুখরোচক হলেও এসব স্ট্রিট ফুড বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বলে এগুলো খাওয়ার ফলে বিভিন্ন ধরনের জটিল রোগ হতে পারে। বিস্তারিত দেখুন রাইয়ান বিন আশরাফ আলিফের রিপোর্টে। রাস্তার পাশে ফুটপাতে যেসব খাবার তৈরি এবং বিক্রয় হয় তা স্বাস্থ্যসম্মত নয়। রাজধানী ঢাকার প্রায় সব স্ট্রিট ফুডের দোকান খোলা আকাশের নিচে, যেখানে খাবার উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়। তাই এইসব খাবার মাছি, পোকামাকড় ও ধুলাবালি দ্বারা দূষিত হয়। পরবর্তীতে যা গ্রহণের ফলে ক্রেতারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তবে বিক্রেতাদের দাবি, তাদের বিক্রয়কৃত খাবার যথেষ্ট স্বাস্থ্যসম্মত। আমার নিজেরও প্যাশন একটা আছে খাবারের প্রতি, তো আমিও মাঝে মধ্যে মায়ের সাথে রান্না করি। তো ওই প্যাশনটাকেই ভাবলাম যে ঠিক আছে, তাহলে মানুষকেও একটু খাওয়াই, মানুষ একটু খাক, ঘরের রান্নাটা একটু স্বাদ পাক রাস্তায়। কারণ অনেক খাবার আপনি রাস্তায় দেখবেন যে একদম মানসম্মত না। কোনো মতে আমরা টিভিতে প্রায় দেখি যে কোনো একটা চিপায়, কোনো একটা আনাচে কানাচে একটা আপনার টেবিল নিয়ে কোনো মতে আর কি নোংরা জায়গায় সেটাকে ম্যারিনেট করে মাংস হোক বা যে এরকম খাবারই হোক না কেন, ওটাই রাস্তায় খাওয়াচ্ছে। কিন্তু এই খাবারগুলা যেগুলো আমি কিন্তু স্টুডেন্ট, আমি হচ্ছে নর্থ সাউথের স্টুডেন্ট, তো আমরা অবশ্য ওরকম করে আনবো না। আমরা সব বাসায় এরকম আমি নিজেই আমার মার সাথে ম্যারিনেট করে বাসার থেকে খাবার নিয়ে এসে তারপর আমি এখানে এগুলোকে বারবিকিউ করে দিচ্ছি আর কি। তাতে হয় কি যে মানুষের ধরেন যে ওরা ওই পচা তেলের আপনার হচ্ছে গিয়ে মানে বাজে খাবারের মিশ্রণটা আর পেলো না, ভালো মানসম্মত খাবারটা পেলো আর কি। আমাদের এখানে ফুচকা, চটপটি, দই ফুচকা, নাগা ফুচকা। আপনার যে খাবারগুলো কি দিয়ে তৈরি করা আমাদের সবগুলোই আমাদের নিজস্ব মশলা, আর হচ্ছে ফুচকাটা আমরা নিজস্ব বানাই। আমাদের প্রতি প্লেট ফুচকা 60 টাকা, দই ফুচকা 120। আপনারা যে ফুচকার ভিতর যে এই মশলা কিংবা ঘুগনিগুলো দিচ্ছেন, এগুলো কি পর্যাপ্ত স্বাস্থ্যকর? জি জি। টকগুলো যে আপনারা বানান, এগুলো খাওয়ার ফলে কি না, এগুলো একদম আমরা তেঁতুল দিয়ে বানাই, কোনো কেমিক্যাল দিয়ে না। দেখতে আকর্ষণীয় এবং মুখরোচক এই সকল খাবার অল্প দামে পাওয়া যায় বলে সকলের মধ্যে চাহিদাও বেশি। বই করে মাঝে মাঝে বই করে খাইতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সকল খাবার খাওয়ার ফলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে শিশুসহ সকলে। ধরেন বাইরের খাবারগুলো আমরা বলি যে স্বাস্থ্য ঝুঁকি হয়, যেরকম ধরেন হার্টের বা লিভারের সমস্যা হয়, বা আপনার কোনো অ্যাসিডিটির সমস্যা হয়, বা গ্যাস্ট্রোর কোনো ইস্যু হতে পারে। এই ধরনের সমস্যাগুলোর জন্য আমাদেরকে প্রথমে কিন্তু চিন্তা করতে হয় ফ্যামিলি, যে যাই হোক না কেন আপনার আপনার সমস্যাটা কিন্তু আপনার বাচ্চার জন্য মাকেই কিন্তু সবার আগে চিন্তা করতে হয়। সো সচেতনতা মাকেই নিতে হবে যে হ্যাঁ, আমার বাচ্চা কোথায় খাচ্ছে, আদৌ ভালো খাবার খাচ্ছে কিনা, ভালো জায়গা থেকে কালেক্ট করে খাচ্ছে কিনা, এটা হলো প্রথম ব্যাপার। আরও একটা সচেতনতার জন্য যাদেরকে আমি রিকোয়েস্ট করবো, সেটা হলো যারা তৈরি করছে তারা জানে যে এটা তাদের বিজনেস, ডেফিনেটলি, বাট বিজনেস হলেও এটা তো একজন মানুষ নিচ্ছে, তো সেই ইথিক্সটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওই সচেতনতা এমনিতেই চলে আসে যে হ্যাঁ, আমি যেহেতু এটা সেল করব, অন্যরা যেহেতু খাবে, যেন খাবারটা ভালোভাবে হয় আর কি, কোনো অসুবিধা না হয় স্বাস্থ্যের জন্য, এটা একটু ট্রাই করতে হবে। দেশে প্রায় 130 পদের স্ট্রিট ফুড পাওয়া যায়, যার অধিকাংশই এরকম খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রয় হয়। মোহাম্মদ রাইয়ান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো 01317708 এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।